নমস্কার, আপনারা দেখছেন হট সিটে হট টক কে টিভি বাংলার পর্দায়। পুজোর পর ট্রাইট্রি বাংলা থেকে নতুনভাবে নতুন রূপে কে টিভি বাংলা আপনাদের সামনে হট সিটে হট টকের পুজোর পর প্রথম পর্ব। সুতরাং আপনাদের প্রত্যেককে, যারা হট সিটে হট টক নিয়মিত দেখে এসছেন, তাদের প্রত্যেককে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। পুজো শেষ, এবার ভোট পুজোর পালা। আপনারা প্রত্যেকে জানেন যে আর কয়েক মাস পরেই কিন্তু বিধানসভা ভোটে ঢাকে কাঠি পড়েই গেছে বলা যায়। পুজোর পর একদম একদম খুব তাড়াতাড়ি কিন্তু আমরা প্রত্যেকেই চাইবো যে ভোট আসবে এবং কি হবে, ম্যান্ডেট কি হবে, এর দিকে আমাদের নজর থাকবে। তো হট সিটে হট টকের কেটিভি বাংলায় ভোটের পুজোর পর প্রথম পর্ব যেটা আমরা রেখেছি, চারখানা মেন পয়েন্ট আমরা রাখছি। প্রতি পর্বেই আমরা পয়েন্ট ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরি। প্রথমেই আরএসএসের শতবর্ষ থাকবে এবং তার সঙ্গে আরও অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে, যেগুলো আমরা আপনাদের সামনে আলোচনা করব। অর্কপ্রভ সরকার হট সিটে হট টকে প্রতিটি পর্বে আমাদের সঙ্গে থাকেন। আপনারা তাকে দেখে এসেছেন, তার আলোচনা, তার বিশ্লেষণ আপনারা শুনেছেন। অর্কদা, শুভ বিজয় আপনাকে কেটিভি বাংলা পরিবারের পক্ষ থেকে। সবাইকে শুভ বিজয় এবং দর্শকদের একদম। অর্কদা, প্রথমেই আরএসএস এর শতবর্ষ কতটা গুরুত্বপূর্ণ, সামনেই নির্বাচন, আপনার বিশ্লেষণ। দেখুন, আরএসএস এর শতবর্ষ অবশ্যই তো একটা মাইল ফলক ঘটনা, সঙ্গে সঙ্গে যুক্ত যারা তাদের কাছে। 1925 সালে পথ চলা শুরু, যিনি প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেভার, তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করেছিলেন, অনুশীলন সমিতিতে যুক্ত হন। তারপর থেকে 100 বছর কেটে গেছে। কেশব বলিরাম হেডগেভার, তারপরে থেকে মোহন ভাগবত, তার মধ্যে সুদর্শন আছেন, বালা সাহেব দেওরস আছেন, গোলওয়ালকর সাহেব গুরুজি আছেন। এই 100 বছরের পথ চলার মধ্যে চড়াই উতরাই সবই হয়েছে। আজকে আরএসএস বিশ্বের সবথেকে বড় এনজিও। 2017 সালের ফিগার হচ্ছে আরএসএস এর দৈনিক 57,000 শাখা হতো, সাপ্তাহিক 14,000 এবং মাসিক 6,000। এটা 2017 ফিগার। এখন সেটা হয়তো অনেক গুণ বেড়ে গেছে। তখন 20 লক্ষ স্বয়ংসেবক প্রতিদিনের শাখা অ্যাটেন্ড করতেন। মোহন ভাগবত বিজয়া দশমীর দিন যে মেসেজটা দিয়েছেন স্বয়ংসেবকদের উদ্দেশ্যে, এবং সমস্ত টিভি চ্যানেলেতে সরাসরি সম্প্রচার হয়েছে, তিনি বলেছেন যে সনাতন ধর্ম এবং সনাতন আদর্শকে তুলে ধরতে হবে, হিন্দু জাগরণ ঘটাতে হবে, ভারতবর্ষের হিন্দু মুসলমান নির্বিশেষে সবার ডিএনএ এক, বসুধৈব কুটুম্বকম হচ্ছে আমাদের মূল আদর্শ, আমাদের আত্মনির্ভর হতে হবে। একই সঙ্গে এই যে বাংলাদেশ নেপালে যে পালাবদল ঘটেছে, সেটাকে তিনি অ্যানার্কির সঙ্গে তুলনা করেছেন এবং একই সঙ্গে বলেছেন যে সরকারকে সংবেদনশীল হতে হবে, মানুষের আশা আকাঙ্ক্ষা কী সেটা বুঝতে হবে। সংবেদনশীলতার অভাব দেখা দিলেই মানুষের মধ্যে ক্ষোভ জন্মায়, সেই ক্ষোভ পরে রোষে রূপান্তরিত হয়। কিন্তু এই ধরনের অ্যানার্কি কখনোই গণতান্ত্রিক কাঠামোয় বরদাস্ত করা যায় না। এর পিছনে অনেক ভূমিকা আছে, আমরা জানি। অপারেশন সিন্দুরের পর ভারত বুঝতে পেরেছে কে তার বন্ধু, কে তার ছদ্মবেশী বন্ধু, এবং সেজন্য আগামী দিনে ভারতকে এই বন্ধু এবং ছদ্মবেশী বন্ধুদের চিহ্নিত করার কাজটা খুব নিখুঁতভাবে করতে হবে। এবং সঙ্গের কি ভাবধারা, সঙ্গের কি বিচারধারা, যে মূল্যবোধ, চরিত্র নির্মাণ, ভ্যালু বেসড একটা সমাজ, একটা রাষ্ট্র, এটার উপর তিনি জোর দিয়েছেন। এবং সঙ্গের শতবর্ষে একটা বিশেষ ডাক টিকিট এবং একটা স্মারক মুদ্রা প্রকাশ হয়েছে। স্মারক মুদ্রার একদিকে জাতীয় প্রতীক, অন্য পিঠে ভারত মাতার ছবি, তার সামনে সিংহ, এবং সেখানে নতজানু হয়ে আছেন স্বয়ংসেবকরা। ভারত মাতার ছবি কোনো মুদ্রায় স্বাধীনতার পর এই প্রথমবার আমরা দেখতে পেলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেছেন শতবর্ষের প্রাক্কালে। তা সঙ্গের শতবর্ষ ভারতের আর্থ, সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে অতীব গুরুত্বপূর্ণ।
সংঘ তো রাজনীতি করে না, কিন্তু বিজেপি হচ্ছে সংঘের ভাবধারায় অনুপ্রাণিত। নরেন্দ্র মোদী নিজেও প্রচারক ছিলেন এবং সংঘের যে দীর্ঘদিনের এজেন্ডা অনেকগুলোই তো এই সরকার ফুলফিল করেছে, যেমন কাশ্মীর থেকে ৩৭০-৩৫ বিলোপ, ৩ তালাক বিলোপ ইত্যাদি। এখন অভিন্ন দেওয়ানি বিধিও বোধহয় একদিন ভারতবর্ষে বলবৎ হবে। তাই সংঘ বিজেপির সম্পর্ক অত্যন্ত, কি বলবো, অত্যন্ত নিবিড়। সংঘ প্রধানমন্ত্রী বাসভবনে দেখা করেছেন। 11 বছর মোদী যে প্রধানমন্ত্রী আছেন, এই প্রথমবার কিছুদিন আগে তিনি নাগপুরে সংঘের সদর দপ্তরে গেছিলেন। অর্থাৎ সংঘের শতবর্ষ, তাকে উপলক্ষে স্মারক মুদ্রা, ডাকটিকিট প্রকাশ, মোহন ভাগবতের বক্তব্য, এই সবগুলোকে একজোট করলে দেখলে মনে হবে যে সংঘ এবং বিজেপি আগামী দিনে আরো নিবিড়ভাবে যোগাযোগ রেখে সামনের রাস্তায় এগোবে। বেশ, এখানে ওর কথা আমি পরবর্তী প্রশ্ন করবো। কেশব ভবন কলকাতাতেও কিন্তু দশমীর শতবর্ষ পালিত হয়েছে, সামনেই নির্বাচন। সেখানে এই শতবর্ষর কতটা প্রভাব পড়বে, যেহেতু আপনি বিজেপির সেই মতাদর্শে বিশ্বাস করে বললেন, সামনেই নির্বাচন পশ্চিমবঙ্গের বিধানসভার, কতটা এফেক্টিভ? সংঘের সংগঠন আগে পশ্চিমবঙ্গে যা ছিল তার তুলনায় এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মোহন ভাগবত, কেশব চক্রবর্তী ওনার নাম, তার একটা কবিতাও সেদিনকে বললেন, শুনলাম আমি, বাংলাতেই বললেন তার মতো করে। সংঘের স্বয়ংসেবকরা তো অ্যাক্টিভ আছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আরএসএসের নিবিড় সংগঠন আছে এবং তারা, আমার যে ধারণা, 2026-এর নির্বাচনে তারা বিজেপির প্রার্থীদের সমর্থনে তাদের মতো করে প্রচার করবেন। সংঘের স্বয়ংসেবকরা তো রাজনৈতিক দলের কর্মী নেতাদের মতো প্রচার করেন না, তাদের নিজেদের ভাবধারা, তাদের বিশ্বাস, সেগুলো মানুষের কাছে তারা তুলে ধরবেন তাদের মতো করে। এটা কি বিজেপির অ্যাডভান্টেজ হবে বলে মনে করছেন আপনি প্রচারের ক্ষেত্রে? সেটা এখনই বলা সম্ভব নয়, এখন নির্বাচনের ঢাকে কাঠি পড়েনি। তবে সংঘের স্বয়ংসেবকরা যথেষ্ট তৎপর পশ্চিমবঙ্গে, এইটুকুই বলা যায়। বেশ, ওর কথা আমরা পরবর্তী যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালী পুজোর আগে কি বঙ্গে এসআইআর নোটিফিকেশন জারি হবে? 8 তারিখে নির্বাচন কমিশনের সদস্যরা আসছেন, ডেপুটি ডিরেক্টর সহ ডিজি তথ্য প্রযুক্তি, সবার সঙ্গে 8 তারিখ সবার সঙ্গে কথা বলবেন, কোনো জায়গায় যাবেন। বিহারে কমিশনের ফুল বেঞ্চ গেছে, যে কোনো সময় ডিক্লেয়ার হয়ে যাবে এসআইআর। যে কালী পুজোর আগে ডিক্লেয়ার হলে কালী পুজোর পর থেকে শুরু হলো, সেটা কমিশনের ব্যাপার। চূড়ান্ত প্রস্তুতি শেষ পর্যায়ে এখন আছে, সেই প্রস্তুতি সম্পূর্ণ হলে, কমিশন স্যাটিসফাইড হলে এসআইআর-এর দিনক্ষণ ঘোষণা করে দেওয়া। মানে বটম লাইন হচ্ছে এসআইআর হবেই, নির্বাচন এসআইআর করেই নির্বাচন। সারা ভারতবর্ষে এসআইআর হবে, পশ্চিমবঙ্গ কিন্তু সময়টা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সারা ভারতবর্ষে এসআইআর হবে, ধাপে ধাপে হবে। পশ্চিমবঙ্গে এসআইআর এর পরেই ভোট হবে, সেটা এসআইআর হয়ে ভোট হবে। হ্যাঁ, সেটা সারা আসামেও তাই হবে, কেরলেও তাই হবে, তামিলনাড়ুতেও তাই, যেখানে যেখানে ভোট আছে সব জায়গায়। তারপর সারা ভারতবর্ষে হবে। বেশ, আমরা বিরতি নেব, একটা বিরতি নেব হট সিটে হট টকে। তারপর আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে আমাদের আজকের পর্বে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক KTV বাংলার পর্দায়। পুজোর রেশ মিটতে না মিটতেই আমাদের প্রত্যেকের মন খারাপ, আবার মা আসবেন 1 বছর পর। কিন্তু এই যে বললাম বিরতিতে যাওয়ার আগে যে ভোট যত তাড়াতাড়ি হবে, মানে মানুষজন অপেক্ষা করে আছেন ভোট, বঙ্গে ভোট তো একটা পুজো, গণতন্ত্রের পুজো। সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই শাসক দল, বিরোধী দল প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। আপনারা প্রত্যেকে জানেন ইতিমধ্যেই বিপ্লব দেব এবং ভূপেন্দ্র যাদব এরা কারা? বাংলার বিজেপির নির্বাচন কমিটির পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক। তারা কিন্তু বাংলায় এসছেন, কলকাতায় এসছেন, ইতিমধ্যেই বিজেপির যারা নেতৃত্ব আছে তাদের সাথে মিটিং করেছেন এবং কি রুট ম্যাপ হবে সেই নিয়ে কিন্তু কথা বলেছেন। ওর কথা আপনার বিশ্লেষণ? না, ভালো, ওনারা এসছেন, বাংলা সবাইকেই স্বাগত জানায়। ভূপেন্দ্র যাদব একজন সাংগঠনিক মানুষ, মহারাষ্ট্র নির্বাচনের তিনি দায়িত্ব ছিলেন,
বিপ্লব দেব আছেন, সুনীল বানসাল আছেন, সতীশ থান্ড আছেন, 1200-র উপর বিজেপির বিভিন্ন স্তরের নেতা পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনের আগে প্রতি মাসে অন্তত 1 সপ্তাহ করে কলকাতায় থাকার কথা। তার জন্য একটা বাড়ি টাড়ি দেখা হচ্ছে, তার সুরক্ষার বিষয়টা আছে। 1 সপ্তাহ? হ্যাঁ, এবং তার মানে এই নয় যে এই ধরনের মানে দিল্লি থেকে বা অন্য রাজ্য থেকে আসা বিজেপির নেতারাই পশ্চিমবঙ্গে বিজেপির রণকৌশল কী হবে সেটা চূড়ান্ত করবেন। তারা সাংগঠনিক দুর্বলতা কোথায় আছে, ফাঁকফোকরগুলো কোথায় বোঝানো দরকার, রণনীতি কী হবে, বিজেপি যদি মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসে তাহলে আগামী 10 বছর পশ্চিমবঙ্গের জন্য তারা কি করবে, এগুলো ডিটেলস আলোচনা। ম্যানিফেস্টো তৈরি তো একটা গুরুত্বপূর্ণ কাজ। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের জন্য একটা প্রচারের মূল সুর থাকলেও উত্তরবঙ্গের জন্য কিছু আলাদা স্পেসিফিক পয়েন্ট, জঙ্গলমহলের জন্য আলাদা কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়া, কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের জন্য কিছু আলাদা বিষয়কে হাইলাইট করা, দক্ষিণবঙ্গের জন্য কিছু আলাদা বিষয়কে হাইলাইট করা, এগুলো সব চলবে। ধাপে ধাপে ইলেকশন মোডে তো চলে যাবে রাজ্য। বিহারের নির্বাচন মিটে গেলেই এখানে নির্বাচনের কি বলবো ঢাকে কাঠি পড়ে গেছে, সেই ফুল সুইং এ শুরু হয়ে যাবে। তার মধ্যে তো আবার অনেক উৎসবের মরশুম আছে, ক্রিসমাস আছে, নতুন বছর আছে, ওই সময় খুব একটা নির্বাচন জানুয়ারি থেকে মোটামুটি জানুয়ারি থেকে এখন যেগুলো হচ্ছে সেগুলো প্রস্তুতি হচ্ছে। 2 শিবিরই ঘর গোছাবার চেষ্টা করছে। এই প্রেক্ষিতেই ভূপেন্দ্র যাদব বিপ্লব দেবের পুজোর পরেই কলকাতায় আসা, বৈঠক করা। ওর কথা এখানে আমার প্রশ্ন থাকবে যে ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব, ত্রিপুরা একজন, ভূপেন্দ্র যাদবের প্রচুর অভিজ্ঞতা আপনি যেরকম বললেন, এই দুজনকেই কেন বাংলার নির্বাচনী পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক করা হলো? বিপ্লব দেব বাঙালি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। আর ভূপেন্দ্র যাদব সাংগঠনিক মানুষ, কেন্দ্রের মন্ত্রী অমিত শাহের খুব আস্থাভাজন। সেই জন্য এদের দুজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। বেশ, সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর। আপনারা জানেন সরকার বিরোধী বিক্ষোভে ফের উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। আর কথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেইছেন যে পিওকের মানুষ কয়েকদিনের মধ্যেই বলবে मैं भारत हूँ। আসলে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা পিওকে, সেখানকার মানুষরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। সেখান থেকে হাইড্রো ইলেকট্রিক উৎপন্ন হয়, পাঞ্জাব সিন্ধ প্রদেশের মানুষ তার সুবিধা পায়। আর যেখান থেকে হাইড্রো ইলেকট্রিক উৎপন্ন হয় সেই পিওকে, সেখানকার মানুষের কোনো সুবিধাই হয় না। তাদেরকেও একই টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হয়, পাঞ্জাবের লোককেও যে টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হয়। পিওকেতে সেরকম প্রপার কোনো মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার নেই, বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। অবসরপ্রাপ্ত ফৌজিদের দলে দলে এনে পিওকেতে সেটেল করা হচ্ছে, যাতে পিওকের ডেমোগ্রাফিটা বদল হয় এবং পাক পাঞ্জাবের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তারপর পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি, সেই অর্থনীতির প্রভাব তো পাকিস্তানের জন্য সর্বত্র পড়েছে। আর পিওকের মানুষ একটা জিনিস বুঝতে পেরেছেন যে কাশ্মীরের যে অংশে শ্রীনগর, সেখানকার মানুষ কিন্তু প্রগতির সড়কে হাঁটছে। সেখানে আনরেস্ট কমে গেছে, নতুন করে সন্ত্রাসবাদীদের খাতায় নাম লেখাচ্ছে না যুবকরা, রেল মানচিত্রে কাশ্মীর যুক্ত হয়েছে, ট্যুরিজম আবার ফিরে আসছে। পিওকে তো কিছু নেই। একই কাশ্মীরের এই পাকিস্তানের বঙ্গুর অর্থনীতি, তারপর পিওকে তারা বিমাতৃসুলভ আচরণ করে। সেই জন্য সেখানকার মানুষের অনেক দিনের জমা ক্ষোভ, সেই জমা ক্ষোভটা রাস্তায় বেরিয়ে আসছে এবং সেই ক্ষোভকে প্রশমিত তো পাকিস্তানের সরকার করতে পারছে না, তাই তারা বল প্রয়োগ করেছে। একদিন না একদিন এই পিওকের মানুষ তারা এখনই বলছে, আগামী দিনে স্বতঃস্ফূর্তভাবে তারা বলবে যে পাকিস্তানের দখলদারি মানব না, আমরা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। সেদিন খুব একটা দেরি নেই। বেশ, ওর কথা একদম শেষ যে পয়েন্টে যাব সেটা হলো যে এই ডিভিসি জল ছাড়া নিয়ে কিন্তু ইতিমধ্যেই শাসক দলের নেতা নেত্রীরা বলতে শুরু করেছেন যে এটা
প্ল্যান্ড এবং প্রতি বছরে কিন্তু যেহেতু প্রতি সামনে বছর ভোট ওই ডিভিসি জল ছাড়ে, ডিভিসির কোনো notification না দিয়ে জল যে ছেড়েছে। জল ধারণ ক্ষমতা, ওইখানে আর ড্রেজিং করা সম্ভব নয়, যে বিপুল অর্থ ব্যয় হবে, সেই বিপুল অর্থ ব্যয় করে ফিজিবল হবে না, নতুন বাঁধ নির্মাণ করতে হবে। এই জল ছাড়া নিয়ে বিতর্ক আছে, ডিভিসি বলেছে আমরা ইন্টিমেট করেছি, সরকার এই বিষয় নিয়ে কোনো মুখ খোলেনি। এটা প্রতি বছর এই বিতর্ক হয়, এর মধ্যে নতুনত্ব কিছু আছে বলে আমার মনে হয় না। বেশ, অর্কদা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে হট সিটে হট টকের পুজোর পর বিজয়ের আপনাদের প্রত্যেককে আরও একবার, আপনারা যারা হট সিটে হট টক নিয়মিত দেখেন কেটিভি বাংলার পর্দায়, ট্রাইট্রি বাংলায় কেটিভি বাংলা নতুন রূপে আপনাদের সামনে, আপনাদের সকলকে আরও একবার শুভ বিজয়ের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, এবং আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তা আজকের পর্ব থেকে আমরা যে যে পয়েন্ট নিয়ে ডিসকাস করলাম, আপনাদের সামনে বিশ্লেষণ করে তুলে ধরলাম। প্রথমে যেটা বললাম আরএসএসের শতবর্ষ, তাহলে আরএসএস এবং বিজেপির যুগলবন্দি কতটা প্রভাব ফেলবে বাংলা নির্বাচনে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য যেটা আমরা আলোচনা করলাম। আগামী দিনে ডেফিনেটলি আমরা এর আরও পূর্ণাঙ্গভাবে বিস্তারিতভাবে আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আরএসএস বিজেপির যুগলবন্দি কি বাজিমাত করতে পারে, বঙ্গের ভোটে কতটা প্রভাব ফেলতে পারে, এদিকে কিন্তু আমাদের নজর থাকবে। কারণ শতবর্ষে দশমীর দিন কলকাতাতেও কেশব ভবনে কিন্তু শতবর্ষ পালন করা হয়েছে, আপনারা জানেন, সেই ছবিও আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে, কেটিভি বাংলার পর্দাও আপনারা দেখেছেন। এরপর যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে এসআইআর। আপনারা জানেন এই যে রিভিশন, ইন্টেন্সিভ রিভিশন, যেটা নির্বাচন কমিশন একদম কঠোর হাতে করছে, কিন্তু করতে চাইছে, সেটা কি কালী পুজোর আগে বঙ্গে এসআইআরের প্রস্তুতি মোটামুটি শুরু হয়ে যাবে? কারণ কালী পুজোর পর আবার ক্রিসমাস আছে, বড়দিনের ছুটি, এখানে জানুয়ারি থেকে কিন্তু একদম ফুল ফ্লেজেডলি কতদূর সেদিকে যায়, এসআইআর ছাড়া কিন্তু নির্বাচন হবে না, এরকমই কিন্তু বিশ্লেষণে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে এসআইআর হলে, এসআইআর নিয়ে কিন্তু উত্তপ্ত বঙ্গ রাজনীতি, শাসক দল বিরোধী দলের মধ্যে তরজা কিন্তু একদম তাক লাগিয়ে দিয়েছে। শাসক দল এসআইআর নিয়ে বিভিন্ন রকম কথা বলছেন, এবং বিরোধী দল, প্রধান বিরোধী দল এসআইআর হবে, এসআইআর ছাড়া ভোট হবে না, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তাহলে কবে নোটিফিকেশন জারি করে, ইতিমধ্যেই বিএলওদের কিন্তু বিভিন্ন ইনস্ট্রাকশন এসে গেছে, কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইলেকশন কমিশন থেকে, আপনারা জানেন সেটা, কিন্তু কবে এক্স্যাক্টলি এই নোটিফিকেশন দিয়ে ফুল ফ্লেজেডলি একদম পুরোদুস্তরভাবে কিন্তু শুরু হয় এই এসআইআর, এদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এবং দেখুন, যেটা বললাম যে পুজোর পর কিন্তু, পুজো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু ভোট পুজোয় একদম ঢাকে কাঠি কিন্তু খুব জোর বাজতে শুরু করে দিয়েছে, কারণ ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব, বাংলায় নির্বাচন কমিটি, ভারতীয় জনতা পার্টির প্রধান বিরোধী দল বঙ্গে, রাজ্যের, তারা কিন্তু ইতিমধ্যেই কলকাতায় এসে গেছেন এবং তারা কিন্তু মিটিং করেছেন, সেখানে বিরোধী দল নেতা ছিলেন, এছাড়াও বিজেপির শীর্ষস্থানীয় নেতারা অর্থাৎ বঙ্গের নেতারা ছিলেন। কি তাদের প্ল্যান হবে, রুটম্যাপ কি হবে, বুথ স্তরে কী পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, সব কিছু নিয়ে কিন্তু তারা মিটিং করেছেন, এবং পরবর্তী পদক্ষেপ কী হবে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এবং সরকার বিরোধী বিক্ষোভে কিন্তু উত্তাল পরিস্থিতি পাক অধিকৃত কাশ্মীরে, অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীরে, আপনারা জানেন পিওকে। তাহলে সেদিকের মানুষজন এই মুহূর্তে যে দুর্দশার মধ্যে আছেন, সে নিয়েও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং বিস্তারিতভাবে আলোচনা করলাম। হট সিটে হট টকে আপনারা যেভাবে পর্বের পর পর্ব দেখেছেন, আপনারা দেখবেন, আর আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে লিখবেন। এবং যত নির্বাচনের দিকে আমরা আস্তে আস্তে যাব, যদিও সামনে কালী পুজো, তারপর আরও বিভিন্ন ফেস্টিভ্যাল হবে, আস্তে আস্তে নির্বাচন যত এগোবে তত আমাদের আলোচনাও নির্বাচন কেন্দ্রিক হবে। আপনারা যেটা জানতে চেয়েছিলেন, আপনাদের কমেন্টে আপনারা লিখেছিলেন, এগোতে থাকবে। আজকের পর্ব এ পর্যন্তই। হট সিটে হট টক চলতে থাকবে, বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক কেটিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।